আচ্ছা সবাই একটু কনসেন্ট্রেট করি এতে। আমরা ব্যাচ 15 ধরে আগাচ্ছিলাম। আমরা গতদিন মাস্টার পেজ এবং মাস্টার পেজের মধ্যে দুইটা পেজ দিয়েছিলাম, হোম কন্টেন্ট আর সাপোর্ট কন্টেন্ট, এবং আপনাদের করতে বলেছিলাম বাকি পেজগুলো, তাই না? আমরা মাস্টার পেজ আনা পর্যন্ত বুঝতে পেরেছি যে মাঝের যে জায়গাটা আচ্ছা আমরা দেখি এই অবস্থা। আমরা যেটা করেছিলাম মাঝের যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে ভেরিয়েবলাইজ করে নিয়েছিলাম। অনেকে বলছেন যে এটা একটু গন্ডগোল হয়েছে। কি অবস্থা রংপুর? মারুফ আহমেদ সুপর্ণা। হ্যাঁ আছি, ভালো আছি। হ্যাঁ ওই অংশটুকু, এটা আরো একবার ব্রিফ করবো আর কি।
যেটা বলা হচ্ছে যে মাস্টারিং এর ওই বিষয়টা আবার নতুন করে দেখানোর জন্য, তাই না? নতুন করে বলতে আমি জাস্ট কভার আপ করে যাব। আমরা তো যে বিষয়টা জেনেছি, ইনস্টলেশন সবাই সাকসেসফুলি করেছে এবং টেমপ্লেটটাও সাকসেসফুলি বসাতে পেরেছে সবাই। মূল প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওই যে মাস্টারিং যে কনসেপ্ট, টেমপ্লেটের যে অংশটা কেটে নিয়ে ডাইনামিক্যালি ওখানে আদার্স কন্টেন্ট গুলো রাখা, এটার উপরে বেশ কিছু প্রবলেম মনে হচ্ছে আছে কারো কারো। তো মাস্টারিং করার জন্য যেটা নরমালি প্রয়োজন পড়ে বা যে কাজটা নরমালি হয় সেটা হচ্ছে এরকম। কনসেপ্টটা ঠিক এরকম যে আমার যে লেআউটটা, ঠিক আছে, আমাদের যে লেআউটটা সেটা হচ্ছে এই কন্টেন্টটা, ভেতরের যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা বা সাইড বার যদি এটাই হয়, আমাদের রাইট সাইডের যে কন্টেন্টটা এটা কিন্তু বারবার চেঞ্জ হবে যখন আমার মেনু লিঙ্ক গুলোতে ক্লিক করা হবে। হোম, লাইক অ্যাবাউট, কন্টাক্ট বা ব্লগ, আমি যখন যে লিঙ্কটাতে প্রেস করব সেই লিঙ্কের কন্টেন্ট গুলো এখানে এসে ডিসপ্লে করবে। আমরা যে কাজটা করার চেষ্টা করছি বা করেছি গতদিন যতটুকু, যে আমি আমার লেআউটের হেডার পোরশন, সাইড বার পোরশন এবং ফুটার মাঝে একটা ইমেজ স্লাইডার ছিল, সেটাকে ফিক্স করে ফেলেছি, রাইট? একটা পেজে নিয়েছি আর মাঝের যে জায়গাটা, এই জায়গাটা কেটে ভেরিয়েবল দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথম ইন্ডেক্স পেজে যে এই অংশটুকুতে দুইটা ব্লগের যে ডিসপ্লে অংশটা ছিল ওটা কেটে নিয়ে আরেকটা আলাদা পেজ করেছি। মনে করেন এটাকে এখান থেকে কেটে আমি এরকম একটা পেজ তৈরি করেছি, যা এখানে একটা ভেরিয়েবল বসানো হয়েছে লাইক $a, রাইট? যখনই আপনি কন্ট্রোলার হয়ে ভিউতে আসেন, কন্ট্রোলারে $এর এগেইনস্টে আপনি এই পেজটা বসিয়ে দিচ্ছেন, এই পেজটা এসে এখানে বসে যাবে। কারণ প্রতিবার পেজগুলো এক্সিকিউট হবে কোনো না কোনো ফাংশনের মাধ্যমে। লাইক আমার এই হোম পেজটা এক্সিকিউট হচ্ছে ইনডেক্স দিয়ে, সাপোর্ট পেজটা এক্সিকিউট হচ্ছে সাপোর্ট ফাংশনের মাধ্যমে, রাইট? এরপরে যদি অন্য একটা পেজ করি লাইক ব্লগ, তাহলে আমি হয়তো বলবো যে ব্লগ ভিউ আরেকটা ফাংশন লিখবো যার মাধ্যমে ব্লগের পেজটা এখানে এসে ডিসপ্লে করবে, তাই না? মূল বিষয় হচ্ছে আমাদের হাতে টেমপ্লেটের পুরো ডিজাইনটাই আছে, বাট আমি ছোট ছোট অংশ লাইক কন্টেন্টের অংশটা কেটে কেটে আলাদা আলাদা পেজ করে রাখছি, রাইট? আর একটা মেইন যেটা টোটাল ডিজাইন যেটার মধ্যে রাখছি সেটাকে আমরা কি বলছি? মাস্টার। হ্যাঁ, টোটাল যে পেজটা, টোটাল কোড যেখানে আছে সেটাকে আমি বলছি আমার মাস্টার পেজ। আর মাস্টারের এই ভেতরের যে জায়গাটা, এই কন্টেন্টের যে জায়গাটা, এর অংশের ভেতরের অংশের কোড গুলো কেটে নিয়ে আমি আলাদা পেজে রেখেছি এবং ওই জায়গাটাতে একটা ভেরিয়েবল বসিয়ে দিয়েছি। নরমাল কনসেপ্ট অনুযায়ী যে আমার এই ক্লাসরুমটা স্ট্রাকচার সেম থাকছে, শুধু সেট অফ স্টুডেন্ট চেঞ্জ হচ্ছে প্রতিটা কোর্সে, তাই না? ইনস্ট্রাক্টরে বসার জায়গা, স্টুডেন্টের বসার জায়গা সেম, বাট কোর্স ওয়াইজ কি হচ্ছে, সেট অফ স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমার ক্লাসরুমের কোনো চেঞ্জের প্রয়োজন পড়ে, যে লাইক আমার এটা চেঞ্জ করতে হবে, প্রত্যেকের জন্য তার একটা একটা করে এই প্রজেক্টরের ইয়ে না, তাই না? বা প্রজেক্টর না যে প্রতিটা জায়গায় গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, আমি জাস্ট প্রজেক্টরটা চেঞ্জ করে দিলেই হবে। আমার লোগোটা প্রতিটা পেজে গিয়ে চেঞ্জ করার দরকার নেই, মাস্টারেই আছে সে। ফুটারের টেক্সট গুলো সেটা মাস্টারেই আছে, বা আপাতত সাইড বার গুলো সেটা কি মাস্টারেই আছে। এক জায়গায় চেঞ্জ করতে হবে। লিংকের এখানে আসবে পেজ ইউআরএল
ইউআরএল ধরে কন্ট্রোলারের ফাংশন নেই, ঠিক আছে? বেস ইউআরএল ধরে কন্ট্রোলারের ফাংশন নেই। সো মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি মাস্টার কনসেপ্টে এই জায়গাটাকে বা আপনি আপনার টেমপ্লেটের স্পেসিফিক লোকেশন গুলোকে কি করে রাখবেন, ভেরিয়েবলাইজ করে রাখবেন, যাতে ডাইনামিক্যালি ভ্যালুগুলো চেঞ্জ করাতে পারেন। বুঝতে পেরেছি? মানে থিমটা বা ডিজাইনটা ডাইনামিক হচ্ছে, কন্টেন্ট গুলো কিন্তু ডাইনামিক হচ্ছে না, ডিজাইনটা ডাইনামিক হচ্ছে। মূল পেজ কয়টা? একটা। ভেতরে চেঞ্জ যেখানে আসছে সেটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা করে নিচ্ছি। তো লাস্ট ডেতে যেটা করেছিলাম আমাদের ডিজাইন পেজের এই মাঝের যে জায়গাটা, এই যে এক্সেলেন্ট সলিউশন ফর ইওর বিজনেস, এটা সহ ভেতরের যে কন্টেন্টটা আছে এটাকে আমি আলাদা একটা পেজ আকারে বানিয়েছিলাম, তাই না? আলাদা একটা পেজ আকারে আমি বানিয়েছিলাম। আর ওই জায়গাটাকে আমার মাস্টারের এই ভেতরে মেইন বার পজিশনটাকে একটু খেয়াল করেন, আমি ভেরিয়েবলটাকে অফ করে দিয়েছি, লোড দিয়েছি, এটা কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে না? তার মানে কি ওই জায়গাটাতে কাজ করছে কি আমার এই ভেরিয়েবলটা, আর বাকি যে কোডগুলো আছে সেটা হচ্ছে কি আমার সাপোর্টিং কোড, পুরো অংশের কোড। এখানে সাইড বার, স্লাইডার, বিগ ফুটার এবং ফুটার অংশটা আছে, রাইট? আর আমি যেটা প্লেস করছি প্রথমবার যখন আমি এখানে আসছি ওয়েলকাম কন্ট্রোলারের এই যে ভেরিয়েবলটা, যেটা আমি গতদিন বলেছিলাম যে আমার ভিউ ফাংশনটা সেকেন্ড প্যারামিটারটা হবে একটা অ্যারে, আর অ্যারে পাস করার সময় আমি একটা ইন্ডেক্স নিয়েছিলাম মেইন কন্টেন্ট, আর মেইন কন্টেন্টের মধ্যে আমি পাস করছিলাম আমার হোম কন্টেন্টটাকে। হোম কন্টেন্ট বলতে যেটা বোঝাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ডিসপ্লে হচ্ছে একটা নতুন পেজ আকারে, ভেতরের কোডগুলোকে আমি ভিউ এর মধ্যে রেখে দিয়েছিলাম হোম আন্ডারস্কোর কন্টেন্ট নামে, রাইট? ওকে, সো কোন একটা পেজ, এখানে দুইটা জিনিস বলেছিলাম, দিস লোড ভিউ বললে যদি পেজের নাম বলা হয় এটা অটো এক্সিকিউট হয়, আর দিস লোড ভিউ বলে হোম কন্টেন্ট, যদি আমরা ইন্ডেক্স এর নাম বলি ইন্ডেক্স, এবং যদি ট্রু বলি তাহলে ভেতরের কোডগুলো এক্সিকিউট না হয়ে কি করে, রিটার্ন করে। সো রিটার্ন কোডগুলো এসে আমার ইন্ডেক্স এর মধ্যে বসে যায়। আর যখন অ্যারেটা আমি পাস করে দিচ্ছি মাস্টারে, তখন ওই ইন্ডেক্সটাই কি হয়ে যাবে, মাস্টারে গিয়ে অ্যাজ এ ভেরিয়েবল কাজ করবে। সো ভেরিয়েবল ইকো করাতে কন্টেন্ট গুলো ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি আছি, আমি বিকেলে আজকে বিজি থাকবো, আজকে বিজি থাকবো। আপনি কালকে সন্ধ্যার দিকে বিজি থাকতে হবে, যেতে পারবেন তাহলে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তো যেটা হচ্ছিল আবারও বলছি, হোম কন্টেন্ট যখন আমি লিখছি দিস লোড ভিউ কোন একটা পেজের নাম, দেন প্যারামিটার ব্ল্যাঙ্ক এবং থার্ড প্যারামিটার ট্রু, তখন কি করছে এই পেজের কোডগুলো এই ফাংশনটা রিটার্ন করে দিচ্ছে। আবারও বলছি পেজের ভেতরের কোডগুলো লাইক হোম কন্টেন্টের যে কোডগুলো আছে সেগুলো রিটার্ন হয়ে যাচ্ছে কোথায়, ইকুয়ালের রাইট সাইডে, যেটা অ্যাসাইন হচ্ছে ডাটা মেইন কন্টেন্টের মধ্যে, হ্যাঁ, ডাটা অ্যারে মেইন কন্টেন্ট ইন্ডেক্সে। আর ডাটা অ্যারেটা যখন আমি মাস্টারের মধ্যে পাস করে দিচ্ছি, ডাটা যখন অ্যারে আকারে পাস করেছি এই ইন্ডেক্সটা কি হবে, মাস্টারের মধ্যে গিয়ে অ্যাজ এ ভেরিয়েবল আকারে আসবে, এবং ভেরিয়েবলের মধ্যে কি আছে, হোম কন্টেন্ট পেজের কোড, রাইট? যেমন প্রাথমিকভাবে প্রথমবার আসি, এবার যখন কোথাও ক্লিক করা হচ্ছে, দেখেন এখানে যখন ক্লিক করা হচ্ছে, লাইক হোমে যখন ক্লিক করছি একই তো বেস ইউআরএল ইন্ডেক্স ধরে ওয়েলকাম এর ইন্ডেক্স ফাংশনেই যাচ্ছে। আর যখন সাপোর্টে ক্লিক করা হচ্ছে index.php ওই কন্ট্রোলারই সাপোর্ট যে ফাংশনটা সেটাকে কল করা হচ্ছে। সাপোর্ট নামে যে ফাংশনটা আছে সিমিলার, এখন মেইন কন্টেন্টের মধ্যে কার কোড পাস করে দিচ্ছে, সাপোর্ট ভিউ। তার মানে আমি সাপোর্ট কন্টেন্ট নামে একটা পেজ তৈরি করে রেখেছি কার উপর বেস করে, টেমপ্লেটের কনসেপ্টের উপর বেস করে। আমি যে টেমপ্লেটটা আপনাদের দিয়েছিলাম ব্ল্যাক ফর থিম, এই যে সাপোর্ট, এই থিমটা তো আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম,
এখান থেকে যখনই আপনি এই কন্টেন্টটা কাটবেন, ডেফিনেটলি এই কন্টেন্টটা আর আমাদের হোম পেজের কন্টেন্টটা তো এক না, ডিফারেন্ট না? হোম পেজের কন্টেন্টটা আর সাপোর্টের কন্টেন্ট কি সেম? ডেফিনেটলি না। সো যখন এই কন্টেন্টটা ডিসপ্লে হচ্ছে বা এই কন্টেন্ট পেজটা আমি তৈরি করেছি আলাদা করে, একটু খেয়াল করেন আমরা এখানে আলাদা করে সাপোর্ট কন্টেন্টের পেজটা তৈরি করে রেখেছি। এই পেজের কোডগুলো যখন চলে আসছে আমার ওয়েলকাম কন্ট্রোলারের মেইন কন্টেন্টের মধ্যে, ডাটাটা পাস করা হচ্ছে মাস্টারে, এবং ওই একই জায়গাতে সাপোর্ট কন্টেন্টটা চলে আসে যখন আমার মেইন কন্টেন্টের মধ্যে, আর ডাটাটা পাস করা হচ্ছে আমার মাস্টারে। তো এখন মেইন কন্টেন্টের মধ্যে কি আছে? মাস্টার কন্টেন্টের কোডগুলো, তাই না? সাপোর্ট কন্টেন্টের যে কোডগুলো, সেই কোডগুলো কিন্তু আমার এখানে জমা পড়ছে। কারণ কি, ট্রু বলা হয়েছে না, রিটার্ন হয়ে চলে আসে কোথায়? ডাটা মেইন কন্টেন্টের মধ্যে, ডাটাটা পাস হচ্ছে মাস্টারে। সো এখন মেইন কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে কি আছে? মেইন কন্টেন্ট যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে আছে সাপোর্ট আন্ডারস্কোর কন্টেন্ট পেজের কোডগুলো, যেটা সে ডিসপ্লে করাচ্ছে। সো আমি যদি পরবর্তী লিঙ্কগুলো চাই, পরবর্তী বলতে অ্যাবাউট আস ক্লিক করার পর যে কোডগুলো বা যে পেজটা আসার কথা, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের টেমপ্লেট অনুযায়ী টেমপ্লেট থেকে এই পোরশনের কোডগুলো নিয়ে আমাকে কি করতে হবে? একটা ভিউ পেজ তৈরি করতে হবে, ইন্ডেক্সে একটা ফাংশন লিখতে হবে, যেটা লিংকের মধ্যে কল করে দিতে হবে, এবং মেইন কন্টেন্টের মধ্যে লোড করে দিতে হবে কি? অ্যাবাউট আস পেজটার কোডগুলো, রাইট? আমি যদি আবারও বলি যে আমি লাইক অ্যাবাউট আস নিয়ে কাজ করব এখন, অ্যাবাউট আস নিয়ে। সো অ্যাবাউট আস এর যে কোডগুলো আছে আমি আরেকটা করে দেখাচ্ছি যাতে আপনারা ব্লগ এবং কন্টাক্টটা করতে পারেন। একটু খেয়াল করেন কিভাবে কাটছি। কাটার বিষয়টা বা রুলসটা সিম্পল, যে এখানে বিষয়টাকে খুব ইজিলি হ্যান্ডেল করা হয়েছে এই টেমপ্লেটে। কারণ এখানে দেন মেইন বার নামে একটা ডিভ তারা তৈরি করে রেখেছে, রাইট? মেইন বার নামে একটা ডিভ তারা তৈরি করে রেখেছে। এটা যদি আমরা এডিটর নেটবিনসে ওপেন করি, এটা আরো ইজিলি দেখা যায়। নাই, যাই হোক, সেটাও তো করা যায়। ফাইলটা কোথায় আছে? দেখেন আমি একটু ইজিলি দেখাতে যাচ্ছি। মেইন বার কোথায় আছে? মেইন বারের ভেতরের অংশটুকু আপনারা কাটবেন, তাই না? নাকি মেইন বার থেকে কাটবেন? মেইন বারের ভেতরের অংশটুকু, মেইন বারের নিচ থেকে এই যে আর্টিকেল, মানে মেইন বার যখন ক্লিক করছি যেটা বোল্ড হচ্ছে, কতটুকু বোল্ড হয়েছে? 40 থেকে 54। আমি অ্যাকচুয়ালি নিব কত? 41 থেকে 53। অংশটা কেটে নিয়ে আমি ভিউ এর মধ্যে নতুন একটা পেজ করব, পিএসপি ফাইল, যার নাম বলছি অ্যাবাউট কন্টেন্ট। মিল রেখেই করি, ঠিক আছে? অ্যাবাউট কন্টেন্ট যে পেজটা করলাম, এখন ওই পেজটাকে আমাকে কি করতে হবে? আমাকে এখন, আমরা যখন কোডিগনেটরে করছি, এই যে অ্যাবাউট আস এ ক্লিক করলে কিন্তু আমার ওই অ্যাবাউট আস এইচটিএমএল ফাইল দেখিয়ে দিলে হবে না, রুলস অনুযায়ী যেতে হবে, তাই না? সো মাস্টার পেজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট আস এ ক্লিক করলে প্রথমে যাব কোথায়? বেস ইউআরএল, হ্যাঁ, পিএসপি ইকো বেস ইউআরএল। কন্ট্রোলারের নামটা কি? না, আগে কি হবে? ইন্ডেক্স ডট পিএসপি, ফাংশন কন্ট্রোলারের নাম ওয়েলকাম, ফাংশনের নাম হচ্ছে অ্যাবাউট আস, ঠিক আছে? আমার তো পেজের নাম অ্যাবাউট কন্টেন্ট, আমার ফাংশনের নাম আমি ইচ্ছে মতো দিতে পারি, রাইট? আমি ওয়েলকামের পরে যা লিখেছি সেটা হচ্ছে ফাংশনের নাম, আর অ্যাবাউট কন্টেন্টটা কি? ভিউয়ের একটা পেজের নাম।
আমি ফাংশনের নাম এ আর ওই পেজের নাম জেড দিতে পারি, তার মানে অনেক দূরের পার্থক্য। এখানকার আমি ইউআরএল যখন করছি সেটা অ্যাকচুয়ালি ফাংশন, এটা পেজের সাথে সম্পর্কিত না। আমি বোঝাতে পেরেছি? বাট মিনিংফুল করতে হয়, যে আমি কাকে লোড করছি একটা মিনিংফুল নেম ডেফিনেটলি আমি সেখানে দিব, রাইট? সো এটা হচ্ছে ইউআরএল, এবং ইউআরএল এ থাকছে কি কন্ট্রোলারের ফাংশন নেম। ডিসপ্লে করবে কি সেটা আমার বিষয়, পেজের নামটা ফাংশনের ভেতর থেকে কল করতে হবে। বোঝা যাচ্ছে? সো অ্যাবাউট আস ফাংশনটা আমাদের লিখতে হবে ওয়েলকাম কন্ট্রোলারে। পাবলিক ফাংশন অ্যাবাউট আস এক্স্যাক্টলি সেম, শুধু কি হবে পেজের নামটা। আমি যখন অ্যাবাউট আস এ ক্লিক করব কোন পেজের কন্টেন্টটা মেইন কন্টেন্টে চলে যাবে? অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট আন্ডারস্কোর কন্টেন্ট পেজের যে কোডটা সেটা আমার মেইন কন্টেন্ট ভেরিয়েবলে চলে যাবে এবং মাস্টারে লোড হবে, রাইট? মাস্টারের ভিতরে ডাটা আকারে পাস হবে। সো এবার চেক করি, হোম চেঞ্জ হচ্ছে, সাপোর্ট চেঞ্জ হচ্ছে, অ্যাবাউট আস ক্লিক করলে কি হচ্ছে? আচ্ছা, কপি করা হয়েছে বাট এখানে পেস্ট করা হয় নাই। আসছে? তাহলে কি এই ব্লগ আর কন্টেন্টের কাজ করা যাবে না? অনেকেই করে ফেলেছে, কয়েকজন করে ফেলেছে, অলমোস্ট সবারই একটু না একটু প্রবলেম আছে, এই জন্য দেখানো। এখন কি করা যাবে? হ্যাঁ, এখন করা যাবে। তাহলে একটু জিনিস একটু এখানে অ্যাড করে দেই, আপনারাও সাথে প্র্যাকটিস করেন। যে আমি যখন হোম বলছি, সাপোর্ট বলছি এবং অ্যাবাউট আস বলছি, প্রতিবারের জন্যই আমার এই টাইটেলটা কি দেখাচ্ছে? ব্ল্যাক ফন্ট সেম, বাট নরমালি কি তাই? হুম, নরমালি কি তাই? আমাকে টাইটেলটা ডাইনামিক করতে হবে। হোমে থাকলে হোম, সাপোর্টে গেলে সাপোর্ট, আর কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট, আর অ্যাবাউট আস এ গেলে এখানে অ্যাবাউট আস আসতে হবে। ব্ল্যাক ফন্ট হাইফেন দিয়ে আমি সেটা করব। তো ওই অংশটাও একটু ডাইনামিক করার চেষ্টা করি। দেখেন আমি তো আমার অ্যারের ইন্ডেক্স ছিল কয়টা? একটা। এখন আমার অ্যাডিশনাল ইন্ডেক্স দিচ্ছি। টাইটেল, সাপোর্টের জন্য টাইটেল সাপোর্ট, অ্যাবাউট আস এর জন্য টাইটেল অ্যাবাউট আস। পেয়েছে? তাহলে আমার ডাটা এর মধ্যে ইন্ডেক্স আছে কয়টা? একটা, দুইটা। মেইন কন্টেন্ট একটা, টাইটেল একটা। খেয়াল করেন প্রতিবার টাইটেলে কিন্তু ভ্যালু ওভাররাইট হচ্ছে, যেমন মেইন কন্টেন্টের ভ্যালু ওভাররাইট হচ্ছে। সো আমার মাস্টারে গিয়ে এই যে ব্ল্যাক ফন্ট, আমি যদি এরকম বলি টিএক্সপি ইকো ডলার, ঠিক আছে? এবার চেক করি, হোম ব্ল্যাকবোর্ড হোম, সাপোর্ট ব্ল্যাকবোর্ড সাপোর্ট, অ্যাবাউট আস, তাই না?
সো আমি আমার কন্টেন্টও চেঞ্জ হচ্ছে, আমার টাইটেলও চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, একাধারে একাধিক অংশে অ্যাকশন করা সম্ভব প্রতিটা ফাংশনের মাধ্যমে, রাইট? সো আমি আরো দুইটা পেজ লাইক ব্লগ এবং কন্টাক্ট আস এই দুটো একটু করে যাচ্ছি 5-10 মিনিটের একটা প্র্যাকটিস টাইম। এরপর আমি যেটা করব, কোনো পেজে এই স্লাইডার রাখবো, কোনো পেজে স্লাইডার আসবে না, অথবা এবং সাথে সাথে সাইড বারের অপশন গুলো চেঞ্জ হতে থাকবে। স্পেসিফিক পেজের জন্য স্পেসিফিক সাইড বার অপশন, এটা কন্ডিশনাল করে ফেলবো, ঠিক আছে? সো এই আমি যতটুকু করেছি জাস্ট দুইটা পেজ, যদি দুইটা পেজ করা যায় 10টা পেজও করা যাবে। তো দুইটা পেজ একটু ডাইনামিক করে ফেলি। যে বিষয়টা একটু করব আর কি, সেটা হচ্ছে যে যেটা করতে যাচ্ছি, যে স্লাইডারটা আমি হোম, সাপোর্ট, অ্যাবাউট সব জায়গায় দেখতে পাচ্ছি। আমার টার্গেট হচ্ছে প্রথমত যে আমি হোমে স্লাইডারটা দেখবো, সাপোর্ট অ্যাবাউটে স্লাইডার দেখবো না, রাইট? সাপোর্ট যখন ক্লিক করছি বা অ্যাবাউট আছে যখন ক্লিক করছি তখন আমি স্লাইডারটা দেখবো না। হোমে থাকলে স্লাইডারটা দেখবো, তার মানে এটাকে কন্ডিশনাল করে দিতে চাচ্ছি যে কখনো আমি দেখবো, কখনো আমি দেখবো না। তো এটা যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা দুটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের মাস্টার পেজে স্লাইডারের যে পোর্শনটা, এই যে স্লাইডার যে ডিভটা আছে এই ডিভটাকে আমি কন্ডিশনাল করে ফেলবো, ঠিক এরকম। যে ইফ কন্ডিশন দিয়ে নিচ্ছি, ডলার ফর এক্সাম্পল, ইফ এর মধ্যে স্লাইডার একটা ভেরিয়েবল দেওয়া হয় কখন, টেস্ট করা হলে এটা ট্রু হবে কখন, স্লাইডারের মধ্যে যখন ভ্যালু আসবে তখন এটা কি ট্রু হবে, স্লাইডারে ভ্যালু না আসলে ফলস হবে। যদি ফলস হয় ভেতরের কোড এক্সিকিউট হবে, হ্যাঁ। স্লাইডারে কোনো ভ্যালু নেই তার মানে কি ফলস, ভেতরের কোড এক্সিকিউট হবে। আমি জাস্ট কন্ডিশনাল করে দিলাম, যে আমি কন্ডিশন দিয়ে আবদ্ধ করে দিলাম যে স্লাইডার ভেরিয়েবলে ভ্যালু আসলে স্লাইডার ডিসপ্লে করবে, স্লাইডার ভেরিয়েবলে ভ্যালু না আসলে স্লাইডার ডিসপ্লে করবে না। এখন ওয়েলকামে যাচ্ছি, একটু খেয়াল করেন আমি যেটা করব, যে ডাটা স্লাইডার ইকুয়াল 1, হ্যাঁ, আমি একটা ভ্যালু দিচ্ছি হোমে, আমি চাচ্ছি যে হোমে দেখাবে, অন্য কোনো পেজে গিয়ে সেটা দেখাবে না। সো স্লাইডার মানে নাল, স্লাইডার কি নাল, সো ভ্যালু দেখাবে না, ফলস। বুঝতে পারছি? তো আমি হোমের বেলায় স্লাইডারের ভ্যালু কি দিয়েছি 1, যে কোনো কিছু দিতে পারে, মানে নাল ছাড়া যে কোনো ভ্যালু দেওয়া যেতে পারে, ট্রু, পসিবল। ওকে, আমি নাল দিচ্ছি এখানে। এবার চেক করি, আমি যখন হোমে আছি আমি স্লাইডার দিব্যি দেখতে পাচ্ছি, বাট যখন সাপোর্টে যাচ্ছি, সাপোর্টে যাওয়ার সময় স্লাইডারের ভ্যালু আমি কি পাঠিয়েছি নাল। সো নাল ইফ কন্ডিশনে এসে কি বন্ধ হয়ে যাচ্ছে না, ফলস হয়ে যাচ্ছে, সো স্লাইডারের অংশটার কোড এক্সিকিউটই হচ্ছে না। সাব অ্যাবাউট এসে গিয়ে একই বিষয়, হোমে স্লাইডার দেখতে পাচ্ছি, সাপোর্ট এবং অ্যাবাউট এসে কোনো স্লাইডার দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি? সিমিলার ভাবে আমি যদি বলি যে এই সাইড বারটা হোমে দেখা যাবে, বাকি দুইটা জায়গাতে দেখা যাবে না। সাইড বার বলতে স্পন্সরস অংশটুকু, সাইড বার সব জায়গায় আমি দেখাই, বাট স্পন্সর হোমে দেখা যাবে বা সাপোর্ট অ্যাবাউটে
দেখা যাবে না, তাহলে তো একই কাজই করতে হবে। এনে একটু করার চেষ্টা করি। স্টেটমেন্টের কোড একটু দেখিয়েই দেই। এই যে সাইড বার আর স্পন্সর যদি কখনো আমাদের প্রোগ্রামিং করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, যে আমি রাখবো অথবা রাখবো না, যে লাইক সাইড বার গুলো যদি আমি ডাইনামিক করতে চাই, আমরা যদি কোনো নিউজ পোর্টালে যাই, যে লাইক আমি প্রথম আলোতে যাচ্ছি, প্রথম আলোর হোম পেজ একরকম দেখতে, বাট ভিন্ন ভিন্ন নিউজে গেলে ভিন্ন ভিন্ন ধরনের সাইড বার আসে না, খেয়াল করেছেন? যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সাইড বার কিন্তু ওখানে এসে ডিসপ্লে করে। তো ওই রকম যদি আমরা করতে যাই, সাইড বার গুলো হচ্ছে একটু ডিফারেন্ট। এই যে দেখেন, এই যে সাইড বারের অংশটা, আপনি যখন নিউজে যাবেন, কোন একটা পার্টিকুলার নিউজে যাচ্ছেন, তখন কিন্তু আমার এই জায়গাটায় এই যে এই সাইড বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? প্রথমবার যে সাইড বারটা ছিল আমার এই পেজের মধ্যে কিন্তু সেই সাইড বারটা নেই। ওকে, আচ্ছা, তো আহ, আমরাও এই কাজটা একটু করার চেষ্টা করি, যে সাইড বারকে কন্ডিশনাল করে ফেলি। এটা তো স্লাইডার করেছিলাম, আমার মেইন কন্টেন্ট এই যে সাইড বারের অংশটা, সাইড বারের মধ্যে সার্চ, এই যে আরেকটা আছে কি গ্যাজেটের মধ্যে একটা সাইড বার আছে, দুইটা গ্যাজেট ইনফ্যাক্ট এখানে আছে, এই অংশটুকু একটা, এই একটা গ্যাজেট, নিচের আরেকটা গ্যাজেট, তাই না? এটা হচ্ছে স্পন্সর, একটা স্পন্সর আর একটা কি সাইড বারের মধ্যে, সাইড বার ডিপের মধ্যে একটা একটা করে গ্যাজেট। সাইড বারের মধ্যে তো এই যে সাইড বার তো মেইন সাইড বার, রাইট? সাইড বারের মধ্যে যে সার্চটা আছে এটা অলওয়েজ অন টপেই থাকবে, এটা নিয়ে আমি কোনো কথাবার্তা বলছি না, বাট এই গ্যাজেটটা এবং এই গ্যাজেটটাকে কন্ডিশনাল করে দিব, যে লাইক এই গ্যাজেটটাকে আমি বলছি সাইড বার মেনু, তো শুরুই করি নাই। কন্টেন্ট ডায়নামিকই তো আমাদের আসল কাজ, বাট আমরা লেআউটকে ডায়নামিক করতে করা শুরু করেছি। দ্যাট মিন্স আমরা আমাদের লেআউটটা মাস্টারিং করছি, আমরা লেআউটের উপর দিয়ে কিছু ফাংশনালিটি শিখে কোঅর্ডিনেটরে কিছুটা ইউজ টু হওয়ার চেষ্টা করছি। আমরা কন্টেন্টে এখনো ফোকাস করছি না, আমি এম এ এখনো টাচ করি না, আমি টাচ করছি সি আর ভি কে, তাই না? ভি এন্ড সি নিয়ে কাজ করছি আমি, কিন্তু এম এ এখনো যাই নাই। আচ্ছা, সো এখানে আমি বলছি ডলার মেনু, এটা তো বোঝা গেল যে মেনু ভ্যালু আসলে সাইড বার মেনু ডিসপ্লে করবে। আর এই গ্যাজেটটার ক্ষেত্রে আবার ইফ বলছি এটাকে আমি বলছি ডলার স্পন্সর, কিন্তু ফাংশনাল হয়ে গেছে, বাট এখানে কোনো কিছু বসানো হয় নাই। এই যে এরর চলে আসছে না, মেনু আর স্পন্সরের জন্য কিন্তু কোনো কিছু পাস হচ্ছে না, সো এরর চলে আসছে। ডিক্লেয়ার তো করা হয় নাই ভেরিয়েবল গুলো, জাস্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আমাকে কন্ট্রোলারে বলে দিতে হবে, আমাকে কন্ট্রোলারে বলে দিতে হবে স্পন্সর, লাইক আমি হোমের জন্য মেনু আর স্পন্সর সবই ওয়ান রাখছি, হোমের জন্য মেনু আর স্পন্সর ওয়ান, বাট সাপোর্টের জন্য আমার স্পন্সরটাকে নাল করে দিচ্ছি, স্পন্সরটাকে নাল করে দিয়েছি। না, স্পেস দিলে ওটা একটা ভ্যালু আকারেই কাউন্ট হয়। মেনু ওয়ান বলছি, স্পন্সর নাল করে দিচ্ছি।
কোথায় আছি? সাপোর্টে। তাই না? সাপোর্টে আছি, হোমে আছি, হোমে দুইটাই দেখা যাচ্ছে, স্পন্সরও আছে, মেনু সাইড বার মেনু আছে। সাপোর্টে যাই, মেনু আছে, সাইড বার মেনু আছে, এখানেও একই কথা, স্পন্সরটা নেই। বোঝা যাচ্ছে? সো আমরা এটা ডাইনামিক করতে পারছি। আমরা কন্টেন্টের উপর বেস করে এই এরিয়াগুলো, যেহেতু আমার সাইড বারের পোর্শন গুলো ডাইনামিক করা সম্ভব, ডেফিনেটলি ভেতরের ভ্যালু গুলো তো চেঞ্জ করা সম্ভব যখন আমরা মডেল শিখবো, মডেলের মাধ্যমে ডেটাবেস থেকে ডাটা তুলে আনা শিখবো, রাইট? তো সেগুলো আমরা আস্তে আস্তে করে আগাবো ওইদিকে। এখন আমার যে টার্গেট সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট টেমপ্লেটের কিছু অংশ, অ্যাটলিস্ট কিছু অংশ যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এখন, লাইক জাস্ট লগ ইন পেজটা। তার চেয়ে বেটার আমি একটা আরেকটা কনসেপ্ট দিয়ে আগাই। আজকে 5টা পর্যন্ত ক্লাস হবে, কারণ 5টা থেকে 6টা একটা ছোট প্রোগ্রাম আছে সার্টিফিকেট দেওয়ার জন্য, ব্যাচ 13 এর। তো আজকে একটু শর্ট ক্লাস হবে, আমি আজকে এমনিতেও দেরি করে এসেছি, তারপর একটু শর্ট ক্লাস। হ্যাঁ, একটু দেরি হচ্ছে আর কি। 13 তো ওদের প্রজেক্ট অবশ্য সাবমিট হয়ে গেছে প্রায় 20 দিন আগে। হ্যাঁ, রেজাল্ট প্রিপেয়ার সার্টিফিকেট হতে মানে দেরি হয়ে গেছে। ওদের সময়ও 1 মাসের জায়গায় 1 মাস কি করেছিল না মাঝে, 1 মাস 15-20 দিন চলে গেছে সাবমিশন টাইম। নরমালি 1 মাস থাকে, ওটা 1 মাস 15 দিন বা 20 দিন মতো গেছে। তার মানে 2.5 মাস মতো ওদের মানে পোস্ট ক্লাস ক্লাস শেষ হওয়ার 2.5 মাস পর ওরা সার্টিফিকেট পাচ্ছে। নরমালি যেটা পায় 1 মাস পর। আপনাদের তাই হবে, আপনাদের ইনফ্যাক্ট লাস্ট ক্লাসেই সার্টিফিকেট দিয়ে দিবে পার্সোনাল প্রজেক্টের উপরে বেস করে। 36 ক্লাসেই সার্টিফিকেট হবে। হ্যাঁ, পার্সোনাল প্রজেক্টের উপর বেস করে সার্টিফিকেট হবে, গ্রুপ প্রজেক্টের উপর বেস করে ওই যে চারটা আমরা বেসিসে জমা দেই, প্রায়োরিটি বেসিস জব অফার গুলো তাদের কাছে যাবে। ক্লাস তো ডিসেম্বর পর্যন্ত হবে, ডিসেম্বর শেষ পর্যন্ত। হ্যাঁ, আমাদের ক্লাস আজকে কত? 18। আরো 18টা ক্লাস আছে, চিন্তা করো। 18টা আছে না? 18টা আছে, 18টা ক্লাস। আমাদের পার মাসে ক্লাস হয় 12টা, তাই না? আর 6টা, 1.5 মাস তো এই তো। হ্যাঁ, ডিসেম্বর 31 তো লেগেই যাবে, নরমালি লাগবে। ডিসেম্বরেই শেষ হচ্ছে, ডিসেম্বর শেষেই শেষ হচ্ছে। এরকমও হতে পারে 2-একটা ক্লাস 15 সালে করছেন, ধৈর্যেরই বিষয়। কারণ যদিও ক্লাস আপনাদের হয়তো খুব কমই ক্যান্সেল হয়েছে না, বেশি হরতালে, ঈদের জন্য হরতালে কি ক্যান্সেল হয়েছে? একটা হরতাল ক্যান্সেল হয়েছে, তাছাড়া তো ক্যান্সেল হয়নি। ক্যান্সেল হয়েছে যা ঈদের মধ্যে, একটা ছুটি ছিল আর ঈদ ঈদ ছিল, এই 5 বা 6, 6টা তো ঈদের মধ্যেই তো 2 সপ্তাহ শেষ, ঈদেই শেষ হয়ে গেল, নাহলে তো আমাদের শেষ হচ্ছে। যাই হোক, আমি এই লগ ইন পেজটাকে যদি বসাই, বা তার আগে আমি একটা জিনিস একটু দেখাতে যাচ্ছি, যে মাঝে যে index.php এটাকে একটু বের করে ফেলতে হবে। এটা ইউআরএল এর মাঝখানে থাকাতে প্রবলেম হবে, ইউআরএল টা দেখতে আগলি দেখায়, ইউআরএল টা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় না, এসইও ফ্রেন্ডলি কনসেপ্ট যেটাকে বলা হয় সেটা পুরোপুরি মিট করে না। তো আমরা যদি index.php কে বের করে দিতে চাই, যার দায়িত্ব কি অলওয়েজ রাউট করা, একদম পেজে চলে যায়, ইন্ডেক্স ধরে তারপর আবার অটো লোডের মাধ্যমে আবার কন্ট্রোলার হয়ে ঢুকে যাওয়া। বাট আমি ইন্ডেক্স কে বাদ দিয়ে এখান থেকে যদি রিমুভ করে দিই, আমার পেজগুলো তো আর ডিসপ্লে করবে না। একটু খেয়াল করেন, আমি যদি ইউআরএল থেকে ইন্ডেক্স বাদ দিয়ে দেই, আসে কাজ করবে না তো। ইন্ডেক্স এর কাজটা অন্য কাউকে দিয়ে দিতে হবে, তাই না? অন্য কাকে দিতে হবে সেটা নিয়ে একটু কথা বলছি।
হুম, জি। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসটা কি আপনি জানেন? আমার ইমেল অ্যাড্রেসটা কি আছে? TOPU1826 TOPU Topu 1826 TOPU for Oman 1826 1826 at gmail.com. দেন আমি help করার চেষ্টা করব। দেখেন, এটা ফাইলের নাম নেই, এক্সটেনশন হচ্ছে htaccess ফাইল বলা হয়ে থাকে। htaccess এর পাওয়ার অনেক। এটা যে কোনো ধরনের এপিআই ব্লক করার জন্য হতে পারে, স্পেসিফিক আইপি ধরে ধরে আমি ব্লক করতে পারি যে এই আইপি অ্যাড্রেস গুলোতে আমার সাইটটা ডিসপ্লে করবে না, ওই কান্ট্রিতে ডিসপ্লে করবে না, এই কান্ট্রিতে ডিসপ্লে করবে, অথবা শুধু আমাদের দেশের কান্ট্রিতেই, আমার দেশেই সাইটটা দেখা যাবে। সবকিছু এখানে সম্ভব। লাইক কত ভিজিটর আমি নিব, তারপর থেকে আর ভিজিটর আমি আর নিব না, সেটাও আমি এখান থেকে ম্যানেজ করতে পারি। আমি স্পেসিফিক ফোল্ডার ফাইল গুলোকেও প্রোটেক্ট করে দিতে পারি, এক্সেস প্রোটেকশন আমি দিয়ে দিতে পারি। আবার কি কিছু কিছু এক্সটেনশনও, পিএসপি এক্সটেনশনও এর মাধ্যমে এনেবল করা যায়, এনেবল এক্সটেনশনকে ইউজ করা যায়। লাইক আমাদের যে কাজটা এই index.php করে দিচ্ছে রাউটিং এর মাধ্যমে, এই index.php ইউআরএল এক্সটেনশন থেকে, ইউআরএল থেকে বাদ দিয়ে দিলে আমরা এটাকে কোনো একটা পিএসপি এক্সটেনশনের হেল্প নিয়ে এক্সিকিউট করতে পারি, এবং পিএসপির ওই এক্সটেনশনটাকে আমরা mod rewrite এক্সটেনশন বলে থাকি। আমরা অ্যাকচুয়ালি .htaccess ফাইলের মধ্যে mod rewrite-টাকে enable করে যদি তাকে বলে দেই যে ইনডেক্স ফাইলকে তুমি ওভাররাইট করবা, তাহলে সে কিন্তু ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য ইনডেক্স ফাইলকে ওভাররাইট করবে। ইউআরএল এ আমাদের তখন আর index.php কথাটা লিখতে হবে না প্রজেক্টের পরে। ওই htaccess ফাইলটা কি করবে, আমাদের গাইড করবে। ইউআরএল থেকে index.php এর কনসেপ্টটাকে মুছে দেবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, ওইটা index.php যেটা আমরা ইউআরএল এ লিখছিলাম, ইউআরএল থেকে বের করে দেওয়ার পরে ইউআরএল এর মধ্যে থাকলে সমস্যা নেই, ইউআরএল থেকে বের করে দিলে কি হবে, সে index.php না হয়ে খুঁজবে কি, ঠিক এই ধরনের একটা ফাইল যার নাম কি htaccess। আর htaccess এর মধ্যে লেখা আছে rewrite rules। বলা হচ্ছে যে mod rewrite একটা মডিউলের নাম, যেটা যে রিরাইট ইঞ্জিনটা অন করবে কার জন্য, প্রজেক্ট ডট ব্যাচ 15 এর জন্য। আর রিরাইট রুলস এর মধ্যে যেটা বলা আছে আমার index.php টাকে ওভাররাইট করার কথা, যে ইউআরএল এ index.php টা ভিজিবল হবে না, বাট ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাকএন্ড থেকে index.php যে কাজটা করার কথা বা এখন যে কাজটা করছে সেটা এই htaccess ফাইলেই সাপোর্ট দিয়ে দেবে উইথ দ্য হেল্প অফ mod rewrite এক্সটেনশন। পিএসপি এর একটা এক্সটেনশনের নাম কি, mod rewrite। আমি আবারও অ্যালার্ট করছি যে যারা ওয়াম্প ইউজ করেন, mod rewrite এক্সটেনশনটা বাই ডিফল্ট অফ থাকে, আর জ্যাম্প এর মধ্যে mod rewrite এক্সটেনশনটা ডিফল্ট অন থাকে। ওকে, তো mod rewrite টা কোথায় আছে সেটা যদি আমি একটু দেখাই, জ্যাম্প এর মধ্যে অ্যাপাচি, দেন conf, দেন httpd-conf, এই ফাইলটাতে mod rewrite আমরা যদি সার্চ দেই, mod rewrite, এই যে mod rewrite.so, এটার সামনে কিন্তু কোনো হ্যাশ নেই, দ্যাট মিন্স এই এক্সটেনশনটা enable এক্সটেনশন। বাট আমরা যদি ওয়াম্প এ যাই তাহলে এক্সটেনশনের সামনে হ্যাশ আছে, দ্যাট মিন্স এটা ডিসেবল, তার মানে ওখানে ডিফল্ট htaccess ফাইল কাজ করবে না। ওকে, বাট যদি ওই এক্সটেনশনটা অন করে দেওয়া হয় তখন আবার htaccess কাজ করবে। আমাদের যেরকম আহ ইয়েতে জ্যাম্পের মধ্যে এটা অটোমেটিক htaccess ফাইলটা কাজ করে, দেখেন চলে আসে না, ইনডেক্স ছাড়াই আমরা কিন্তু এটাকে এখন পাচ্ছি না। ইনডেক্সের কাজটা কে করে দিচ্ছে, ওই htaccess ফাইলটা। সো এই ফাইলটা অত্যন্ত সেনসিটিভ, আবারও বলছি আমাদের শুধু চেঞ্জ করতে হবে নট দিস ওয়ান, কনফিগার অ্যাপ্লিকেশনের মধ্যে না, বাইরে এই যে htaccess ফাইলটা আমাদের শুধু চেঞ্জ করতে হবে প্রজেক্টের নামটাতে, বাকিটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো, কোনো স্পেসের সঙ্গে অ্যাড করব না, ক্যারেক্টার মুছে দেওয়া তো দূরের কথা।
অ্যাডিশনাল কোনো স্পেসও দিব না, কারণ এটা অত্যন্ত সেনসিটিভ একটা ফাইল, রাইট? আমি যদি লাইক দুইটা স্পেস দিয়ে দুইটা এক্সট্রা লাইন দিয়ে রাখি, এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। লাইক আমি যদি আমার মাস্টার পেজটাতে যাই, আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ডেফিনেটলি ইন্ডেক্স গুলোকে রিমুভ করে দিব। হ্যাঁ, সরাসরি কন্ট্রোলারে নিয়ে যাবে। দেখেন ইন্ডেক্স নিয়ে গেছে না? আমাদের ইন্ডেক্স আছে? নেই। আচ্ছা, STXS কাজ করছে। এখানে একটা স্পেস পড়েছে ভুল করে। আমাকে বলছে সার্ভার এরর। হ্যাঁ, আমার প্রজেক্টটাকে সে খুঁজে পাচ্ছে না, আমার প্রজেক্টটাই অ্যাকচুয়ালি নেই। তার কথা অনুযায়ী যে আমার সার্ভারের মধ্যেই প্রজেক্টটা নেই, বোঝা যাচ্ছে? সো এই বিষয়গুলো একটু আমাকে ফিক্স আপ করতে হবে, দেখতে হবে। আমরা শুধু যে কাজটা করব, পাঁচতলায় চলে যান। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা জাস্ট ফাইলটাকে কপি করে এনে পেস্ট করে দেব, আর প্রতিবার প্রজেক্টের নামটা চেঞ্জ করে নিব প্রয়োজন অনুযায়ী। সেক্ষেত্রে ইউআরএল এর মধ্যে ইন্ডেক্স ফাইলটা index.php কথাটা আর লেখার প্রয়োজন পড়বে না। অবশ্যই আমাকে চেক করতে হবে জ্যাম্পে মড রিরাইটটা অন আছে, এটা আমাকে এনশিওর করতে হবে। আর যদি আমরা ওয়াম্প ইউজ করি, অবশ্যই ওয়াম্পে গিয়ে মড রিরাইটটা অন করে দিতে হবে। সো দ্যাটস ইট। এটা আমি প্রজেক্ট রুটে রেখেছি, এটা রাখতে হবে অলওয়েজ কি প্রজেক্টের রুটে। আমি দিয়ে দিয়েছি, এটা আর পেতে হবে না, অলওয়েজ এটা ইউজ করবে। ঠিক আছে? যেখানে HTML আর CSS জাভাস্ক্রিপ্ট ইমেজ রেখেছিলাম ঠিক ওই লোকেশনে রেখেছি। সো এই প্রজেক্টটা আমি দিয়ে দিচ্ছি, আজকে প্রজেক্টটা ক্লাস নাম্বার কত? 18। সো আমি জিপ করে ব্যাচ 15 _ 18 এভাবে দিলাম। ওকে, রান করে দিয়েছি।